শুভ দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার ব্যাংক একীভূতকরণ নিয়ে আমাদের আজকের ছায়া সংসদের এই অনুষ্ঠানে। আজকের ছায়া সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করা হবে সেটি হচ্ছে ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে নিয়ে আসবে। আসলে কি তাই? এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে সরকারি দল হিসেবে রয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং বিরোধী দল হিসেবে রয়েছে তেজগাঁও কলেজ। আসুন দর্শক মণ্ডলী, আমরা প্রথমেই পরিচিত হয়ে আমাদের আজকের ছায়া সংসদে দুটি দলের বিতার্কিকদের সাথে। সরকারি দল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আফরিন মারিয়া, মাননীয় ছায়ামন্ত্রী তানজিলা আক্তার রুমি এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য নাজমুন নাহার। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল তেজগাঁও কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা ইশতিয়াক সাইফুল ইমন, মাননীয় বিরোধী দল উপনেতা লাইলাতুল ফেরদৌস জারা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য খিয়ামুর রহমান। এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় যে পাঁচজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবং তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন, বিজনেস এডিটর, দৈনিক সময়ের আলো। পরবর্তী বিচারক ডক্টর এস এম মোর্শেদ, সাবেক বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। আমাদের পরবর্তী বিচারক হচ্ছেন সাংবাদিক দৌলত আক্তার মালা, বিশেষ প্রতিনিধি ফিনান্সিয়াল এক্সপ্রেস। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। সর্বশেষ বিচারক জনাব মাহবুব এইচ মজুমদার, FCMA, আর্থিক খাত, ক্যাপিটাল মার্কেট বিশেষজ্ঞ। সম্মানিত বিচারক মণ্ডলী, যে সকল বিষয় নম্বর প্রদান করবে তা একটু আপনাদের জানিয়ে রাখি। প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যায় 5, উপস্থাপনায় 5, উচ্চারণ ও বাচনভঙ্গিতে 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগে 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5, মোট 30 নম্বরের উপর সম্মানিত বিচারক মণ্ডলী নম্বর প্রদান করবেন। যুক্তি খণ্ডনে আরও 15 নম্বর উপরে সম্মানিত বিচারক মণ্ডলী তাদের নম্বর প্রদান করবেন। এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানটিকে পর্যবেক্ষণ করে বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর সম্মানীয় নির্বাহী পরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি ডক্টর ফাহমিদা খাতুনকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। সম্মানিত প্রধান অতিথি ডক্টর ফাহমিদা খাতুনের বক্তব্য শুনবো আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। আমরা ছায়া সংসদের প্রস্তাবিত বিষয় সেটিও জানলাম, সম্মানিত বিচারকদের পরিচয় জেনে নিয়েছি এবং একই সাথে আজকে সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন আমরা তার সঙ্গে পরিচিত হয়েছি। আমরা ছায়া সংসদ শুরু করতে যাচ্ছি এবং সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা আফরিন মারিয়াকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশের ব্যাংকগুলো স্বতন্ত্রভাবে পরিচালিত হতে গিয়ে যখন ডলার সংকট, ঋণ খেলাপির মতন পরিস্থিতিতে জর্জরিত এবং জনগণের আস্থাই যখন ভেঙে গেছে ব্যাংকিং খাতের উপরে, এরই ফলে যখন অর্থনীতি তলানির দিকে, এমনই এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় স্পিকার আপনার অনুমতিক্রমে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছি। আর সেটি হলো ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে। সরাসরি সংজ্ঞায়ন করছি। ব্যাংক একীভূতকরণ বলতে বোঝাচ্ছি ব্যাংক কোম্পানি আইন 1991 এর ধারা 49 এর 1 এর গ, 77 এর 16 এবং 1994 এর ধারা 228 ও 29 এর বিধান মোতাবেক কোনো ব্যাংক কোম্পানি কর্তৃক অন্য কোনো ব্যাংক কোম্পানির সঙ্গে একত্রীকরণের মাধ্যমে আর্থিকভাবে অধিকতর সবল ব্যাংক গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকের সঙ্গে অপেক্ষাকৃত সবল ব্যাংকের কার্যক্রম উন্নয়নের মাধ্যমে আর্থিক খাতকে শক্তিশালী করা, যাতে করে জনস্বার্থে একীভূত ব্যাংক কোম্পানি অধিকতর সেবা প্রদান করতে পারে। মাননীয় স্পিকার, অর্থনীতিতে সুফল বয়ে আনবে বলতে বোঝাচ্ছি বাংলাদেশের অর্থনীতিতে পূর্বের তুলনায় বর্তমানে সুফল বয়ে আনবে, অর্থাৎ খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে, ক্ষুদ্র ঋণের পরিমাণ বাড়িয়ে, ডলার সংকট কমিয়ে পুরোপুরি সামষ্টিক অর্থনীতিতে সুফল বয়ে আনবে। মাননীয় স্পিকার, কেন আমরা বলছি ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে? তার কারণ হচ্ছে 1, ব্যাংক একীভূতকরণের ফলে ব্যাংক ইন্ডাস্ট্রির অস্তিত্ব টিকিয়ে রাখার ফলে অর্থনৈতিক সুফল বয়ে আসবে। 2, তারল্য সংকট দূর করার ফলে অর্থনৈতিক সুফল বয়ে আসবে। 3, উদ্যোক্তা তৈরি এবং ব্যাংকের অংশীদারিত্ব বাড়িয়ে অর্থনৈতিক সুফল বয়ে আনবে। আমি দলের প্রধানমন্ত্রী হিসেবে ব্যাংক একীভূতকরণের ফলে কিভাবে ব্যাংকিং ইন্ডাস্ট্রির অস্তিত্ব টিকিয়ে অর্থনৈতিক সুফল বয়ে আনবো সেটি দেখিয়ে যাব। আমার দলের মন্ত্রী এবং সাংসদ এসে বাকি যুক্তির মাধ্যমে দেখিয়ে প্রমাণ করেই দিয়ে যাবে ব্যাংক একীভূতকরণের ফলে অর্থনৈতিক সুফল বয়ে
হয়ে আসছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বাংলাদেশে বর্তমানে ব্যাংক আছে 61টি, তার মধ্যে 40টির মতন সবল ব্যাংক আছে, বাকি ব্যাংকগুলো দুর্বল। এর ফলে ঋণ খেলাপির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ক্যাশ রিজার্ভের পরিমাণ কম হচ্ছে, জনগণের আস্থা হারাচ্ছে এবং অর্থনীতির যে মূলনীতি উৎপাদন, বিনিময় এবং ভোগ, সেই জায়গাটা পুরোপুরি ব্যাহত হচ্ছে। মাননীয় স্পিকার, সেই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে মনে করছি আমাদের অর্থনীতি হুমকির মুখে এবং সেই জায়গা থেকে ব্যাংকগুলোকে স্ট্যাবলিশ করা জরুরি, কারণ এর ফলে আমরা ব্যাংক একীভূতকরণ করছি। ব্যাংক একীভূতকরণের ফলে আমাদের এই যে অর্থনৈতিক সমস্যা আমরা এড়াতে পারবো। আপনি চিন্তা করেন, এই যে ব্যাংকিং সেক্টরের মধ্যে যদি একটা ব্যাংক দুর্বল থাকে তাহলে প্রতিটি খাতই হুমকির মুখে থাকে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের 20টি ব্যাংক দুর্বল। সেই জায়গা থেকে আমরা মনে করি ব্যাংক একীভূতকরণের ফলে অর্থনৈতিক সুফল বয়ে আনবে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ব্যাংক একীভূতকরণের ফলে দুটি ব্যাংকই কিন্তু সবল হচ্ছে, লাভবান হচ্ছে। দুটি ব্যাংকের মূলধন বৃদ্ধি পাচ্ছে, শক্তিশালী হইতেছে, আউটরিচ বৃদ্ধি পাচ্ছে, অপারেটিং কস্ট কম হচ্ছে এবং খেলাপি ঋণের পরিমাণ কমছে, জনগণের আস্থা বয়ে আনছে। অর্থনৈতিক সুফল বয়ে আনার কারণ হলো ব্যাংক একীভূতকরণের ফলে আমরা ব্যাংকের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব টিকিয়ে রাখার ফলে অর্থনীতির মূল চালিকা শক্তিকে টিকিয়ে রাখছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করেন, এই যে মূলধন বৃদ্ধি পাচ্ছে, এই যে খেলাপি ঋণের পরিমাণ আমরা কমাইতে পারতেছি, আউটরিচ, অপারেটিং কস্ট কম হইতেছে, এর ফলে আমরা কম সুদে ঋণ দিতে পারতেছি, উদ্যোক্তাদের ঋণের পরিমাণ বাড়াইতে পারতেছি। এই যে উদ্যোক্তারা ঋণ পাইতেছে, এইটার ফলে আমাদের দুনিয়া, আমাদের পৃথিবীতে উদ্যোক্তারা বাণিজ্যিক সম্পর্কের সাথে বেশি রিলেট হয়, অর্থাৎ অর্থনৈতিক যে মেইন সূচক রেমিটেন্স, এই উদ্যোক্তাদের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্যিক খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনীতিকে সবল করতে পারি। মাননীয় স্পিকার, তাই মনে করি আজকের এই সংসদে এই প্রস্তাবটি যেন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা আফরিন মারিয়াকে। আজকের প্রস্তাবের উত্থাপন করলো এবং একই সাথে প্রস্তাবের পক্ষে তার নানা রকম যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে এই প্রস্তাবটি যাতে সংসদে গৃহীত হয় তার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করলো। এরপর আমি আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ইশতিয়াক সাইফুল ইমনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের লক্ষ্য খুব পরিষ্কার, অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু মাননীয় স্পিকার, যে নীতি আজকে গ্রহণ করা হয়েছে, এই নীতির মধ্যে যদি চুল পরিমাণ ত্রুটি থাকে তাহলে পুরো দেশের অর্থনীতির বিভৎস চিত্র দেখার জন্য মাননীয় স্পিকার আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। মাননীয় স্পিকার, আপনার পুরো দেশ যখন অর্থনৈতিক একটা সংকটের মধ্যে চলে আসছে, সেই সময়তে আপনার একটা কার্যকর নীতি গ্রহণ করা প্রয়োজন ছিল মাননীয় স্পিকার। কিন্তু এই নীতিটার মধ্যে মাননীয় স্পিকার বড় ত্রুটি। আপনি যখন বলছেন ব্যাংক একীভূতকরণ নীতি আপনি গ্রহণ করবেন, প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, ব্যাংক একীভূতকরণ করার জন্য যে অর্থটা প্রয়োজন এই নীতি বাস্তবায়ন করার জন্য, সেই অর্থটা আপনি কোথায় পাবেন মাননীয় স্পিকার? দ্বিতীয় জায়গা মাননীয় স্পিকার, আজকে যখন আপনি আমাদেরকে বলে যাচ্ছেন যে অর্থনীতিতে সুফল ফিরে আসবে, জনগণের আস্থা ফিরে আসবে, মাননীয় স্পিকার, বাঙালিদের মন গড়ে ওঠে এরকম ভাবে যে নতুন জিনিসকে তারা ভয় পায়। বেসিক ব্যাংকের উদাহরণ যেটা আমি আপনাকে প্রশ্নের মাধ্যমে মাননীয় স্পিকার বলে দিয়ে গেলাম, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি আসলে কিভাবে বিশ্বাস করেন জনগণের আস্থাটা ফিরে আসবে? জনগণ বারবার মাননীয় স্পিকার এই জায়গাতে তার সংকটের জায়গাকে মাননীয় স্পিকার বারবার চিত্রায়িত করছে, জনগণ বারবার এটা বিশ্বাস করছে তার টাকা বুঝিয়েই নাই হয়ে গেল মাননীয় স্পিকার। অর্থাৎ এই নীতির দ্বারা আপনি কখনোই জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবেন না। তৃতীয়ত মাননীয় স্পিকার, আজকে যখন আমাদেরকে দেখিয়ে দিয়ে যায় মাননীয় স্পিকার ঋণ খেলাপিদেরকে শনাক্ত করবে বা তাদের বিরুদ্ধে মাননীয় স্পিকার ব্যবস্থা গ্রহণ করবে, মাননীয় স্পিকার এই প্রত্যাশার কথা না আমরা বারবার শুনে আসছি, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কোনো কার্যকর ব্যবস্থা দেখি নাই মাননীয় স্পিকার। আমরা দেখি নাই কোনো একটা ঋণ খেলাপিকে মাননীয় স্পিকার তার সমস্ত তথ্য মাননীয় স্পিকার ফ্ল্যাশ করা হয়েছে জনগণের সামনে, আমরা দেখি নাই তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মাননীয় স্পিকার। আজকের সংসদে 4টি জায়গায় থেকে মাননীয় স্পিকার আমরা দেখিয়ে দিয়ে যাব কেন ব্যাংক একীভূতকরণ নীতি আমাদের অর্থনীতিতে সুফল বয়ে আনবে না মাননীয় স্পিকার। প্রথম কারণ, ঋণ খেলাপিরা এক প্রকার সুবিধা প্রদান পাবে, দ্বিতীয়ত বিনিয়োগের ঘাটতি দেখা দিবে, তৃতীয়ত ব্যাংকগুলোর অনীহা রয়েছে এবং চতুর্থত মাননীয় স্পিকার প্রক্রিয়াগত ত্রুটি। প্রথম কারণে আসি মাননীয় স্পিকার, আগে শেষ করতে দেন। মাননীয় স্পিকার, ঋণ খেলাপিরা এক প্রকার সুবিধা পাবে। মাননীয় স্পিকার, আমাদের দেশের ঋণ খেলাপিরা যেন মহা ক্ষমতাবান ব্যক্তি, তারা ক্ষমতার নিউক্লিয়াসের চারিদিকে মাননীয় স্পিকার ঘুরতে থাকে, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি না মাননীয় স্পিকার। আজকে টিআইবি কি বলছে? টিআইবি বলছে মাননীয় স্পিকার, একীভূতকরণের নামে ঋণ খেলাপিতে জর্জরিত দুর্বল ব্যাংকের মন্দ ঋণ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা সংক্রান্ত বিষয়গুলোতে যে অস্পষ্টতা তৈরি হয়েছে তা সংকটের মূল সমস্যাকে পাশ কাটিয়ে ঋণ খেলাপি এবং জালিয়াতিদের দায় মুক্তি দেওয়ার নতুন নামান্তর মাননীয় স্পিকার। প্রথম আলোর একটা রিপোর্টের
মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা সরাসরি বলছেন যে আমরা সবল ব্যাংক হওয়ার আমাদের জন্য একটা দোষের কারণ হয়ে গেল কিনা যে আমাদেরকে দুর্বল ব্যাংকগুলো অধিগ্রহণ করা হয়েছে। সব থেকে বড় কথা মাননীয় স্পিকার, নয়া দিগন্তের রিপোর্ট অনুসারে শুধুমাত্র একটি ব্যাংক সদিচ্ছা প্রকাশ করেছে এই অন্য ব্যাংকগুলোকে যুক্ত করার জন্য, অন্য কোনো ব্যাংক এই জায়গাতে কোনো সদিচ্ছা বা স্বেচ্ছায় জায়গাটা প্রকাশ করে নাই। সুতরাং যেটা কথা বলছেন এটা মাননীয় স্পিকার আজকের হাউজের টিকেই না। মাননীয় স্পিকার, সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে নীতি গ্রহণ করা হয়েছে, এই যে পরিচালনা পর্ষদ যাদের সমস্যার জন্য এই ব্যাংকগুলো মাননীয় স্পিকার দেউলিয়াত্বের দিকে ধাবিত হয়েছে, তারা আবার পুনরায় ওই শপথে বহাল হইতে পারবে। অর্থাৎ আপনি 5 বছর একটা হানিমুন পিরিয়ড কাটায় আসতে পারবেন এবং তারপরে আবার আপনি শপথে বহাল হইতে পারবেন। কি মজার ব্যাপার মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, বিনিয়োগের যে ঘাটতির জায়গা সৃষ্টি হবে মাননীয় স্পিকার, একীভূতকরণ নীতি গ্রহণ করার ফলে অন্যান্য ব্যাংকগুলো যেখানে 10% লাভ করতো, 8% লাভ করতো, সেইটা মাননীয় স্পিকার ওই দুর্বল ব্যাংকগুলোকে অধিগ্রহণের ফলে সেই লাভের পরিমাণ 1 বা 2% কমে আসবে। ফলে ওই যে বিনিয়োগকারীরা তারা তাদের টাকা দেশের বাইরে গিয়ে বিনিয়োগ করবে, আর না হলে অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। অর্থাৎ এই যে অর্থ পাচার দূর করার কথা আপনি বলতেছেন বা দেশের টাকা বাইরে নাই হয়ে যাওয়ার কথা বলতেছেন, সেই জিনিসটা আপনার সমস্যার জায়গাকে আরো বেশি বাড়িয়ে তুলবে। আজকের সংসদে তাই মাননীয় স্পিকার আমরা বলছি, এই ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, কার্যকর নীতি প্রয়োগ করুন এবং মাননীয় স্পিকার জনগণের পালসকে বোঝার চেষ্টা করুন। তখনই মাননীয় স্পিকার এই নীতি কার্যকর নীতি হিসেবে গৃহীত হবে মাননীয় স্পিকার। তাই আজকের প্রস্তাব এই সংসদে গৃহীত না হওয়ার জন্য মাননীয় স্পিকার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা ইশতিয়াক সাইফুল ইমনকে। এই পর্যায়ে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী তানজিলা আক্তার রুমিকে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ আমাদেরকে আজকে কথায় বড় না হয়ে কাজের দিকে অগ্রসর হইতে হবে। এই মেসেজ আমাদেরকে দিয়ে গিয়েছিলেন কবি কুসুম কুমারী দাস। মাননীয় স্পিকার, আজকে যখন বিরোধী দল এখানে এসে দাঁড়িয়ে এই প্রস্তাবের বিরোধিতা করেন, তখন তারা যে বিষয়গুলো আমাদেরকে দেখিয়ে যান সেগুলো ছিল এইরকম যে আইনগত ব্যবস্থার বিষয়টি তিনি বলে যান। মাননীয় স্পিকার, আজকে আগে লক্ষ্য করুন আপনি কাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন। সেই লোকগুলোর উপরে যারা কিনা 950 কোটি টাকা, 1600 কোটি টাকার মতো টাকা ব্যাংক ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছে। মাননীয় স্পিকার, আজকে রাইজিং স্টিল কোম্পানি 990 কোটি টাকা ঋণ খেলাপি ঋণ রয়েছে এবং সিএলসি পাওয়ার কোম্পানি 1640 কোটি টাকা ঋণ খেলাপি পরিমাণ করেছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন এই যে কোম্পানিগুলো এত বড় বড় অ্যামাউন্টে ঋণের খেলাপ করেছেন, এই খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আপনি কি ওই কোম্পানিকে জাস্ট দাঁড় করাই দিলেই সেই ঋণ খেলাপিকে ধরতে পারবে না? মাননীয় স্পিকার, এই জন্য সমন্বয় লাগবে। আজকে যখন সেই সমন্বয়টা করতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেইখানে দাঁড়াই আজকে বিরোধী দল কথা বলছে যে এই সমন্বয় আসলে সুষ্ঠু সমন্বয় না। মাননীয় স্পিকার, দেখেন এই যে টাকাগুলো তারা মানি লন্ডারিং এর মাধ্যমে তারা বিদেশে পাচার করে দিচ্ছে, এই টাকাগুলোকে ফেরত আনার জন্য আমাদেরকে ব্যাংক একীভূতকরণই করতে হবে। মাননীয় স্পিকার, আজকে যখন ব্যাংক একীভূতকরণ হবে তখন ওই দুর্বল ব্যাংক এই বড় বড় প্রতিষ্ঠানের সামনে দাঁড়ায় তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের মতো লড়াইয়ে যেতে পারবে এবং তখনই মাননীয় স্পিকার এই টাকা ফেরত আসার সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ সম্ভব হবে এবং আমাদের ব্যাংক খাত সার্বিকভাবে লাভবান হবে, আমাদের অর্থনীতিও লাভবান হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রতিপক্ষ বলে যায় সাদিক হাসানের কথা যে তিনি মন্তব্য করেছেন এই পদ্ধতি কোনোভাবেই কার্যকর ভূমিকা পালন করবে না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আমাদের যখন একটা পদ্ধতি আসে বা আমাদের একটা প্রথা আসে, নীতি আসে, ঠিক তখন অনেকেই অনেক ধরনের মতামত দেন। যেমন আজকে মিউচুয়াল ব্যাংক ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন আমি বেশ বুঝতে পারছি এই ব্যাংকের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু এই নীতিটি কার্যকর হলে ঠিকই ব্যাংকিং অবস্থা ঘুরে দাঁড়াবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করেন এখন দুইজন দুই রকম মতামত দিয়েছে, আমাদেরকে লক্ষ্য করতে হবে কোনটা বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই দিকে আমাদেরকে আগায় যেতে হবে। মাননীয় স্পিকার, এবারে লক্ষ্য করেন তারা আজকে ঋণ খেলাপিদের নিয়ে যে ধরনের যুক্তিগুলো দিয়ে গেলেন সেগুলো আসলে এই সংসদে কোনোভাবেই আর দাঁড় করানো যায় না। মাননীয় স্পিকার, এবারে লক্ষ্য করেন আস্থা অনাস্থার বিষয়টি তারা যেভাবে বলছেন। মাননীয় স্পিকার, এই যে অনাস্থা তৈরি হবে আজকে যখন সেই ব্যাংক থেকে মানুষ আমানত তুলে নিচ্ছে, সেই জায়গায় দাঁড়ায় যখন এই মানুষ যেহেতু আমানত তুলে নিচ্ছে সেই জায়গায় দাঁড়ায় আমাদের কাজ হচ্ছে মানুষের সেই আস্থা ফিরাই আনা। এখন আস্থা ফিরানোর জন্য যেহেতু দুর্বল ব্যাংক থেকে মানুষ টাকা তুলে নিচ্ছে, সেখানে কি করতে হবে, সেই ব্যাংকগুলো যখন সবল ব্যাংকের সাথে সমন্বিত হচ্ছে, একীভূত হচ্ছে, তখন মানুষের ভরসার জায়গাটা আবারও তৈরি হচ্ছে, আবারও মানুষ সেই ব্যাংকে বিনিয়োগ করার মতো আস্থা তৈরি করতে পারে। আজকে আমার সোসাইটিতে যে নিম্ন আয়ের মানুষজন রয়েছে যাদের ক্ষমতা নাই নিজের বাপের সম্পত্তি বিক্রি করে বিদেশে শ্রমিক হিসেবে যাওয়ার, সেই মানুষগুলো কি করবে মাননীয় স্পিকার, এই ব্যাংক ঋণ নিয়ে তারা বিদেশে শ্রমিক হিসেবে কাজ করে বৈদেশিক মুদ্রা আনতে পারবে। ফলশ্রুতিতে কি হচ্ছে মাননীয় স্পিকার, আমাদের রেমিটেন্সের পরিমাণ বাড়বে, আমাদের যেখানে রিজার্ভ সংকট রয়েছে সেই রিজার্ভ সংকট দূর হবে। মাননীয় স্পিকার, 4
অংশীদারিত্ব শেষ বাড়বে। করতে হবে। আজকে দুর্বল ব্যাংকগুলো যখন সবল ব্যাংকের সাথে একীভূত হচ্ছে, তখন মাননীয় স্পিকার ওই দুর্বল ব্যাংকের যে ব্রাঞ্চ সংখ্যা সেটিও সবল ব্যাংকের সাথে যুক্ত হচ্ছে, বুথ সংখ্যা বাড়তেছে, অর্থাৎ আর্থিকভাবে তারা স্টেবল হচ্ছে। ঠিক তখন মাননীয় স্পিকার কি হবে, তখন হচ্ছে মাননীয় স্পিকার এই যে দুর্বল ব্যাংকের যে অংশীদাররা রয়েছে তারা হচ্ছে সবল ব্যাংকের সাথে যুক্ত হবে, মানুষের ব্যাংকিং খাতে আবারও আস্থা তৈরি হবে, মানুষ বেশি বেশি ব্যাংকিং খাতে বরাদ্দ করতে পারবে। মাননীয় স্পিকার, তাই এই ব্যাংক একীভূতকরণের মাধ্যমে মূলত উদ্যোক্তা তৈরি করে ও অংশীদারিত্ব বাড়িয়ে অর্থনীতিতে সুফল বয়ে আনা সম্ভব। তাই এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা লাইলাতুল ফেরদৌস জারাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকে দেবপ্রিয় ভট্টাচার্যের মতো আমারও বলতে ইচ্ছে করছে, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক একীভূতকরণ নীতিমালাতে ডাল মে কুচ কালা হ্যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকে সরকার দলীয় সকল বক্তাদের বক্তব্য শুনে আমার বারবার মনে হচ্ছে ওনারা খড়কুটার উপর অট্টালিকা স্থাপন করতে চাচ্ছেন। তারা ঋণ খেলাপি, তারল্য ঘাটতি, মূলধনের অপর্যাপ্ততার প্রধান কারণটিকে খুঁজে না বের করে বরং মূল বিষয়টিকে তারা ধামাচাপা দিচ্ছেন এই ব্যাংক একীভূতকরণের মাধ্যমে। এই প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান স্যার বলেন, দুর্নীতির মাত্রা বেড়ে যাওয়ায় যখন ব্যাংকিং খাতে নিয়ম নীতি তৈরি হচ্ছে দুর্নীতির প্রয়োজনে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে যখন সরকার দল আমাদেরকে দেখায় যে ঋণ খেলাপির পরিমাণ 990 কোটি টাকা কিংবা 1640 কোটি টাকা, তখন মাননীয় স্পিকার আমাদের বলতেই হয় এই ব্যর্থতা কেন্দ্রীয় ব্যাংকের। মাননীয় স্পিকার, কারণ যে কোনো ব্যাংক 25% বেশি যদি হচ্ছে ঋণ দিতে চায় সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অ্যাপ্রুভাল লাগে। মাননীয় স্পিকার, আপনি যখন পদ্মা ব্যাংকের সসম্মতিক্রমে একীভূতকরণের কথা বলেন তখন মাননীয় স্পিকার বলতে বাধ্য হচ্ছি, পদ্মা ব্যাংকের এমডিকে যখন আপনারা 6 মাসের শাস্তিটুকু দিতে ব্যর্থ হন তখন এই নীতি কখনোই কার্যকর হয় না। মাননীয় স্পিকার, আজকে সরকার দলে আমাদের ভারতের চিত্র দেখিয়ে দিয়ে যায়, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আপনার দেশ যখন দুর্নীতিতে 180টি দেশের মাঝে 10-এর কোঠায়, তখন এই নীতি আপনার দেশে কখনোই কার্যকর হবে না। মাননীয় স্পিকার, আমরা একটু লক্ষ্য করি 2009 সালে বাংলাদেশে যখন বিডিবিএল ব্যাংকটি গঠন করা হয়েছিল ব্যাংক একীভূতকরণের মাধ্যমে ঋণ খেলাপি থেকে বাঁচতে, 14 বছর পরও মাননীয় স্পিকার তার ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে প্রায় 982 কোটি টাকা। তখন আপনি যখন সোনালী ব্যাংকের সাথে এই ব্যাংককে একীভূতকরণ করতে চান তখন জনগণের মনে আস্থা অনাস্থার জায়গাটি সৃষ্টি হয়। ফলশ্রুতিতে মাননীয় স্পিকার বিডিবিএল ব্যাংক থেকে 100 কোটি টাকা উত্তোলন করা হয়। দুর্নীতিবাজদের চাটুকারিতার নতুন পন্থাই হচ্ছে এই ব্যাংক একীভূতকরণ। অর্থাৎ মাননীয় স্পিকার, সরকার দলের কোনো যুক্তি এখানে খাটে না, বরং মাননীয় স্পিকার আমরা আজকে আপনাকে দেখাই কিভাবে ব্যাংক একীভূতকরণ নীতিটি ত্রুটিপূর্ণ এবং কিভাবে এটি আপনার অর্থনীতিকে আরো বিষাক্ত করে তুলছে। প্রথমত আমরা আপনাকে দেখাই ঋণ খেলাপিদের সুবিধা প্রদান। মাননীয় স্পিকার, ঋণ খেলাপি কখন হয়? যখন আপনি নাম বেনামের প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তারকারী ব্যক্তিদেরকে হচ্ছে ঋণ দিচ্ছেন। এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরজউদ্দিন স্যার বলেন, যত বড় শক্তিমান তত বড় ঋণ খেলাপি। অর্থাৎ মাননীয় স্পিকার, আপনি যখন দেশের দুর্নীতি বন্ধ করতে পারছেন না তখন এই ঋণ খেলাপিদের আপনি কখনোই শাস্তির আওতায় আনতে পারবেন না। ফলশ্রুতিতে ঢাকার শীর্ষ 8টি ব্যাংকের প্রভিশন খাতে যখন দেখায় 19,048 কোটি টাকা, তখন জনমনে দেখা দেয় ভীতি। আপনার এখান থেকে আমানত ভাঙা শুরু করে ব্যাংকে দেখা যায় তারল্য ঘাটতি। অর্থাৎ এমন অবস্থায় আপনি যখন ব্যাংক একীভূতকরণের মতো একটি নীতিমালা প্রণয়ন করেন তখন ওই ঋণ খেলাপিদের আপনি বরঞ্চ সুরক্ষা দিয়ে এই খেলাপি ঋণের সংস্কৃতিকে আরো গভীরতর করছেন। দ্বিতীয়ত আমরা দেখাই বিনিয়োগ ঘাটতি। কেবলমাত্র 23-24 অর্থ বছরে ব্যাংকিং খাতে প্রায় 925 কোটি ডলারের মতো বিনিয়োগ ঘাটতি রয়েছে। মাননীয় স্পিকার, ব্যাংক একীভূতকরণের ফলে লভ্যাংশ কমে যাওয়ার কারণে এই বিনিয়োগগুলো করা হবে বিভিন্ন দেশে, ওই দেশের কর্মসংস্থান বৃদ্ধি পেল, আপনার দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না, দেখা দেবে মুদ্রাস্ফীতির মতো সমস্যা। মাননীয় স্পিকার, আজকে বারবার হচ্ছে তারা বলে গেলেন যে হচ্ছে দুটি দুর্বল ব্যাংক কিংবা একটি সবল এবং একটি দুর্বল ব্যাংক একীভূতকরণের মাধ্যমে তারা হচ্ছে সবল ব্যাংক গঠন করবেন। কিন্তু কিভাবে করবেন? আপনি তো কোনো এক্সপেরিমেন্ট ছাড়া, আপনি কোনো গবেষক ছাড়া হচ্ছে এটি করছেন। আপনি যখন বললেন সুইজারল্যান্ডের চিত্র যুক্তরাষ্ট্রের চিত্র বাংলাদেশের মতো না, তাহলে আপনি কিভাবে ভাবেন যে হচ্ছে ভারতের চিত্র আর বাংলাদেশের চিত্র এক হতে পারে? মাননীয় স্পিকার, এখানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নিজেদের ব্যর্থতা গোপন করতেই হচ্ছে বাংলাদেশে এই নীতিগুলো হচ্ছে প্রণয়ন করতে চাচ্ছে। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে যেন এই দাবিটি কোনো ক্রমেই গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই পর্যায়ে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য নাজমুন নাহারকে।
ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমেই আসি আমার অপোজিট সাইডের দিকে। তারা প্রথমেই বলছে কেন্দ্রীয় ব্যাংকের অক্ষমতা। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন, যখন বাবার দুর্বলতা থাকে তখন সন্তানের উপরেও দুর্বলতা হয়। অর্থাৎ আমাদের যদি সন্তানের দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারি তাহলে অবশ্যই বাবার জায়গাটা সে প্রতিষ্ঠিত করতে পারবে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকদের ব্যাংক হিসাবে কাজ করে, অর্থাৎ তাদেরকে এই জায়গা থেকে সঠিকভাবে কাজ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক এই সঠিক ব্যবস্থাপনাটি গ্রহণ করছে। শাস্তি প্রদানের অক্ষমতার কথা বলা হচ্ছে, তাদেরকে অবশ্যই 5 বছর ক্ষমতাচ্যুত করা হচ্ছে। এটা কি শাস্তি নয় এক প্রকার? তারপরে ঋণ খেলাপিদের সুবিধা দেওয়া হচ্ছে। ঋণ খেলাপিদের কিভাবে সুবিধা দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার? যেখানে এই দুইটা ব্যাংক যখন একত্রে করা হচ্ছে তখন অবশ্যই ঋণ খেলাপিদের শাস্তির আওতাভুক্ত করার জন্য একটা পজিশন তৈরি করা হচ্ছে। তারপরে মাননীয় স্পিকার বলা হচ্ছে বিনিয়োগের ঘাটতি। বিনিয়োগের ঘাটতি তো আমরা এখানে কোনোভাবে লক্ষ্য করছি না। মুদ্রাস্ফীতির মতো সমস্যার কথাও তারা বলছে। যখন দুইটি ব্যাংক একত্রে করা হচ্ছে তখন কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকদেরকে সহায়তা প্রদান করছে, যার ফলে মুদ্রাস্ফীতির মতো সমস্যা দূর করানোর সক্ষমতা রাখছে। এবং সরকার চাইলে দ্রব্যমূল্য নির্ধারণ করে দিতে পারে, যার ফলে দ্রব্যমূল্য নির্ধারণ করার ফলে মুদ্রাস্ফীতি দূর করতে পারে। তারপরে তথ্যের অভাবের কথা বলছে মাননীয় স্পিকার, আপনারা লক্ষ্য করুন, তারা মনে হয় বর্তমান প্রেক্ষাপটে নিউজগুলো জানে না। মাত্রই 15ই মে প্রকাশিত হয়েছে এই ঋণ খেলাপিদের তথ্যগুলো। মাননীয় স্পিকার, এখন আমি আমার দলীয় পজিশনে আসি। মাননীয় স্পিকার, আমাদের দেশে বর্তমান ব্যাংকিং ব্যবস্থার একটি সমস্যা হচ্ছে তারল্য সংকট। তারল্য সংকট দূরকরণের মাধ্যমে অর্থনীতিতে সুফল বয়ে আনবে। এখন আসি তারল্য সংকট কিভাবে অর্থনীতিতে সুফল বয়ে আনবে। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন, তারল্য সংকটটা হচ্ছে এমন একটা ব্যাংকগুলোর এমন একটা অবস্থা যখন ব্যাংকগুলোতে যথাযথ পরিমাণ নগদ অর্থ থাকে না। অর্থাৎ ঋণ গ্রহীতারা যখন ব্যাংকের কাছে ঋণ নিতে চায় তখন তাদের হাতে নগদ অর্থ না থাকায় তারা ঋণ গ্রহীতাদেরকে ঋণ প্রদান করতে পারে না। এমন একটা অবস্থাকে আমরা তারল্য সংকটটা বলছি। মাননীয় স্পিকার, তারল্য সংকট দূর করার জন্য প্রথমে আমরা ঋণ খেলাপি দূর করতে হবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। ঋণ খেলাপি দূর করতে ব্যাংকের সঠিক ব্যবস্থাপনা থাকতে হবে। মুদ্রাস্ফীতি দূর করতে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংক একীভূতকরণগুলোর মাধ্যমে আমরা সঠিক ব্যবস্থাপনা ফিরে পাবো। সঠিক ব্যবস্থাপনার ফলে ঋণ খেলাপি নিয়ন্ত্রণ হবে, যার ফলে তারল্য সংকট নিয়ন্ত্রণ হবে। তারল্য সংকট দূর হলে অর্থনীতি স্থিতিশীল অবস্থায় আসবে এবং অর্থনীতি যখন স্থিতিশীল অবস্থায় আসবে তখন অর্থনীতিতে অবশ্যই সুফল বয়ে আনবে। অর্থাৎ আমরা কি দেখতে পাই যে যখন আমরা ব্যাংকগুলো একীভূত করতে পারছি তখন আমাদের দেশে স্থিতিশীল অবস্থা আসার ফলে অর্থনীতি সুফল বয়ে আনছে। মাননীয় স্পিকার, এখন দেখুন, আমার দলের প্রধানমন্ত্রী বলে গেছে যে অস্তিত্ব টিকিয়ে রাখার কথা। অর্থাৎ একটি ব্যাংক যখন বিলুপ্ত প্রায় তখন যদি সেটাকে অন্য একটি ব্যাংকের সাথে আমরা জুড়ে দিয়ে তাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পারি তাহলে অবশ্যই এটা আমাদের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। দ্বিতীয়ত, আমার মন্ত্রী বলে গেছেন যে উদ্যোক্তা তৈরি করার কথা এবং বাজারে অংশীদারিত্ব বৃদ্ধি করবে। যখন ঋণ নেওয়ার তারা অল্প সুদে ঋণ গ্রহণ করতে পারবে তখন তাদের উদ্যোক্তা তৈরি হওয়ার মতো একটা ক্ষমতা তৈরি হবে এবং যার ফলে তারা দেশে আরো বড় বড় ব্যবসা তৈরি করতে পারবে, যার ফলে বাজারে অংশীদারিত্ব বৃদ্ধি পাবে। আমরা দেখাচ্ছি আমরা এই জনগণের আস্থা আবার ফিরিয়ে আনছি, পুনঃপ্রতিষ্ঠিত করছি। আমরা বেকারত্ব দূর করে উদ্যোক্তা তৈরি করার মতো কাজ করে যাচ্ছি এবং ঋণ খেলাপিদের শাস্তি দেওয়ার জন্য, তারল্য সংকট দূর করার জন্য ব্যাংক একীভূত করে দেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনছি। তাই এই সংসদে আমাদের গৃহীত প্রস্তাবটি যাতে গৃহীত হয় সেই জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য খিয়ামুর রহমানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। দেশের আর্থিক সচ্ছলতা, প্রগতি, জনগণের স্বস্তি অর্থাৎ সার্বিকভাবে দেশের উন্নয়নের লক্ষ্যে আজ এই মহান সংসদে সরকারি দল যখন ব্যাংক একীভূতকরণের মাধ্যমে অর্থনীতির সুফল দেখাতে ব্যর্থ হচ্ছে, ঠিক সেই জায়গাতে আজকের এই সংসদে তাদের এই প্রস্তাবটি গৃহীত হওয়ার কোনো দাবিই রাখে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে সুযোগ প্রদান করার। মাননীয় স্পিকার, প্রথমেই আপনাকে দেখিয়ে দিতে চাই তারা কত আজ সূক্ষ্মভাবে আমাদের প্রশ্নগুলোকে এড়িয়ে যায়। মাননীয় স্পিকার, আমাদের একটা প্রশ্ন ছিল ব্যাংক একীভূতকরণের যে 70,000 কোটি টাকা আপনার প্রয়োজন তা আপনি কোথা থেকে পাবেন, যা মাননীয় স্পিকার তারা দেখিতে ব্যর্থ হয়। মাননীয় স্পিকার, এরপর একটা প্রবাদ আছে যে সঙ্গদোষে লোহা ভাসে। তাই মাননীয় স্পিকার, তাদের এই নীতিতে নিশ্চয়তা কোথায় যে দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সাথে যুক্ত হয়ে শুধুমাত্র সবলই হবে, দুর্বল হওয়ার প্রক্রিয়া নেই। অন্যথায় মাননীয় স্পিকার, আমরা আপনাকে দেখাই যে কিভাবে তারা দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সাথে যুক্ত হয়ে উল্টো আরো দুর্বল দিকে ধাবিত হচ্ছে। মাননীয় স্পিকার, প্রথমেই দেখতে হবে যে এই ব্যাংক একীভূত করার প্রয়োজনীয়তা আমরা আসলে কখন এবং কেন অনুভব করছি। ব্যাংকগুলোতে যখন তারল্যের সংকট বেড়ে যায়, যার ফলপ্রসূতে জনগণের মধ্যে আস্থা কমে যায়, একইভাবে তাদের আমানত যখন কমে যায়, আর তখন এই অবস্থার প্রধান কারণ হয়ে দাঁড়ায় কেবল সুশাসনের অভাব এবং সুশাসনের অভাব। মাননীয় স্পিকার, তখন গিয়ে এই ত্রুটিপূর্ণ নিয়ম দ্বারা তৈরি একীভূত করার যে কথা চিন্তা করছি তার মাধ্যমে অর্থনীতি সুফল নয়, বরং ঋণ খেলাপি ও জালিয়াতির জন্য দায়ী মহলকে দায়মুক্তি করে দেওয়ার উদ্যোগ তৈরি করছি, যা নিতান্তই মাননীয় স্পিকার
কষ্টদায়ক। স্পিকার, লক্ষ্য করুন, শুধুমাত্র এই ব্যাংক একীভূতকরণ শব্দটির পাশে পদ্মা ব্যাংক, ন্যাশনাল ও বেসিক এছাড়া যে কোনো ব্যাংকের নাম যখন জুড়ে দেওয়া হচ্ছে, সেই ব্যাংকের জনগণগুলো তাদের জমানো অর্থ তুলে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। স্পিকার, তার কারণ হচ্ছে জনগণের মাঝে তৈরি হচ্ছে অনিশ্চয়তার জায়গা। স্পিকার, এর প্রমাণস্বরূপ আমরা বিভিন্ন পত্রিকার দিকে একবার চোখ বুলালে অহরহ দেখতে পাই। এর ফলে স্পিকার তৈরি হচ্ছে আমাদের বিনিয়োগের ঘাটতি, জনগণের মাঝে অনাস্থা, অনীহার যে জায়গাগুলো আমরা আপনাকে বলে যাই তা স্পষ্টভাবে আজ এই সংসদে প্রতীয়মান হয়ে যায়। স্পিকার, একই সাথে এই সকল পরিস্থিতিতে ব্যাংকার পরিচালকদের মাঝে সৃষ্টি হচ্ছে ভয়াবহ আতঙ্ক। এছাড়াও স্পিকার, এই সকল ত্রুটিপূর্ণ নিয়মের প্রভাব আমার দেশের অর্থনীতির অবস্থা সচল করার পরিবর্তে ঋণ খেলাপিদের মাধ্যমে অর্থ দেশের বাইরে পাচার এবং তাদের সুবিধা প্রদান করে উল্টা আরও অর্থনীতিকে দুর্বল করে তুলছে। অথচ এই ঋণ খেলাপি দেওয়া উচিত ছিল কঠিন থেকে কঠিন শাস্তি, যা আপনার এই বিধানে নেই। স্পিকার, আমার সরকারি দলে যারা এখনো মনে করছেন এই প্রক্রিয়ার মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক দ্বারা পুনঃস্থাপিত করবে এবং অর্থনীতির সংকট মেটাবে, তাদের জন্য একটি ছোট্ট উদাহরণ দেই। এই পদ্মা ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক 715 কোটি টাকা ব্যাংকটি 60% কিনে নিয়েছিল, তবুও স্পিকার তারা ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়। অর্থাৎ স্পিকার, এখান থেকে প্রমাণিত হয় তাদের এই ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসা হলেও তাদের এই ঋণ খেলাপিদের শুধুমাত্র সুবিধাই দেওয়া হবে, বরং তাদের অর্থনীতির কোনো সুফলতা আসবে না। আমরা চাই আমাদের দেশের সাধারণ যে জনগণের কষ্টযোগ্য অর্থ সুষ্ঠু নিরাপত্তার সহিত আমানত থাকুক, দেশের অর্থ আমার এই দেশেই থাকুক। একই সাথে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। দুর্বল ব্যাংকটিকে পুরস্কৃত না করে স্পিকার, ঋণ খেলাপিদের নাম প্রকাশে বাধ্য করতে হবে এবং একই সাথে এদের সামাজিক লজ্জায় ফেলতে হবে। তাদের এবং ব্যাংক পরিচালক ও কর্মকর্তাদের নিয়ম নীতি ভঙ্গ ও যথাযথভাবে পরিচালনা না করার কারণে আইনের মুখোমুখি হতে হবে। তখনই সুশাসনের মাধ্যমে আমার দেশের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। যেহেতু আজকের এই সংসদে তাদের জায়গাটি ছিল অস্পষ্ট এবং আমরা আপনাকে দেখিয়ে দিয়ে যাই যে কিভাবে কেন হচ্ছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা অর্থনীতির সুফলতা বৃদ্ধি করতে পারবো এবং আমাদের জায়গাটা তাদের থেকে অধিক এবং সফল দৃশ্যপট দেখিয়ে দিতে সফল হই। তাই স্পিকার, আপনার নিকট আজকের এই প্রস্তাবটি গৃহীত না হওয়ার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। খণ্ডন পর্বে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দল নেতা ইশতিয়াক সাইফুল ইমনকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার, আরেকবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে শুধুমাত্র আমরা প্রত্যাশার জায়গার কথা শুনি, কিন্তু মাননীয় স্পিকার সেটা কতখানি কার্যকর হবে, কার্যকারিতা কতখানি মাননীয় স্পিকার, তার কোনো উদাহরণ, তার কোনো চিত্র মাননীয় স্পিকার সরকারি দলের জায়গা থেকে আমরা কমপ্লিটলি মিসিং পাই মাননীয় স্পিকার। অর্থাৎ এই জায়গাতে মাননীয় স্পিকার বড় সমস্যা। প্রথম কথা হচ্ছে মাননীয় স্পিকার, সরকারি দল আমাদেরকে যখন বলে যে কর্মসংস্থান বাড়বে, আপনার মুদ্রাস্ফীতির মতো সমস্যা কমে আসবে, যখন আপনার ব্যাংকের মধ্যে কোনো বিনিয়োগ হবে না, এই বিনিয়োগকারীরা অর্থ যখন বাইরে নিয়ে মাননীয় স্পিকার বিনিয়োগ করবে, তখন আপনার দেশের কর্মসংস্থানের জায়গাটা কমে আসবে, আপনার দেশের প্রোডাকশনের মতো জিনিসগুলো আসলে তখন বেশি কমে আসবে, তখন আপনার দেশের টাকা থাকবে কিন্তু এই যে উৎপাদন থাকবে না, তার ফলে মুদ্রাস্ফীতির মতো সমস্যা দিনের পর দিন বাড়বে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আজকে সরকারি দল আমাদেরকে বলে যায় যে হচ্ছে গিয়ে বুথের সংখ্যা বাড়বে, ওই ব্যাংকগুলার বা কর্মসংস্থান সৃষ্টি হবে। সব থেকে বড় সমস্যাটা কোথায় জানেন? ওই যে ব্যাংকের যেসব কর্মকর্তাগুলো ছিল, এই কর্মকর্তাদেরকে প্রতি বছর একটা করে পুরস্কার প্রদান করা হয়, তাদেরকে পদোন্নতি প্রদান করা হয়। এই যে নতুন ব্যাংকগুলোর সাথে আপনি যুক্ত করলেন, এদের আপনি কিভাবে আর্থিকভাবে লাভবান করবেন? ওই ব্যাংকের যে কর্মকর্তাগুলো ছিল তাদের সাথে তারা আসলে কিভাবে মিলে এই কাজগুলো করবে, তার কোনো প্রক্রিয়া মাননীয় স্পিকার এই জায়গাতে স্পষ্ট নয় মাননীয় স্পিকার, যেটা হচ্ছে আপনার জন্য একটা বড় সমস্যা। তৃতীয়ত মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার এক্সেপশনকে আপনি যখন এক্সাম্পল হিসেবে সেট করার চেষ্টা করেন, সেইটা মাননীয় স্পিকার বড় সমস্যা। এই ধরনের নীতি এক্সেপশন দিয়ে আপনি কখনো এক্সাম্পলকে ক্রিয়েট করতে পারেন না মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার, এই জায়গাতে আমরা বিশ্বাস করি, আমরা নীতির মধ্যকার মাননীয় স্পিকার যখন ত্রুটি পাই, আমরা যখন জনগণের অনাস্থার জায়গায় মাননীয় স্পিকার দেখতে পাই, আমরা যখন মাননীয় স্পিকার সরকারের মাননীয় স্পিকার সরাসরি কোনো হস্তক্ষেপ দেখতে, আইনিভাবে হস্তক্ষেপ না দেখে আইন প্রয়োগের দিকে মাননীয় স্পিকার আমরা মনোযোগ দেখতে পাই, তখন আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার এই ধরনের নীতি কখনোই জনবান্ধব নীতি নয় মাননীয় স্পিকার। অর্থাৎ এই পর্যায়ে দাঁড়িয়ে আজকের যে প্রস্তাব মাননীয় স্পিকার ব্যাংক একীভূতকরণ নীতি অর্থনীতির সুফল বয়ে আনবে, তা মাননীয় স্পিকার গৃহীত না হওয়ার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা আফরিন মারিয়াকে তার শেষ মুহূর্তের বক্তব্য উপস্থাপন করবার জন্য। আজকে বিরোধী দল এসে যে আমাদের সুরে গান গেয়ে গেলেন, এটা আসলে প্রমাণিত। তারা কি দেখিয়ে গেলেন আপনাকে মাননীয় স্পিকার? যে একটা নীতি, সেই নীতির মধ্যে যদি চুল পরিমাণ নীতি থাকে তাহলে সেই নীতি কার্যকর হবে না। আমার কথা হইতেছে, আপনি তো এমন একটা আলাদিনের চেরাক দেখাই যাইতে পারতেন, সাথে সাথে ফুদিতাম, নীতিটা কার্যকর হয়ে যাইতো। মাননীয় স্পিকার, তারা আজকে কোনো নীতি দেখাইতে পারে নাই, অথচ আমাদের নীতির সমালোচনা করে গেলেন। দ্বিতীয়ত, তারা বলছেন ব্যাংকগুলো একীভূতকরণের জন্য 70,000 কোটি টাকা লাগবে। মাননীয় স্পিকার,
লক্ষ্য করেন যখন ব্যাংকগুলো একীভূতকরণ হবে তখন এলসির মাধ্যমে ঋণপত্র বিক্রির মাধ্যমে সরকার ভর্তুকির মাধ্যমে এই ব্যাংকগুলোকে একত্রীকরণ করবে। সুতরাং আজকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। স্পিকার, তারা বলছেন ব্যাংকগুলো একত্রীকরণের ক্ষেত্রে অনীহা থাকবে। কোথায় কিভাবে অনীহা সৃষ্টি হচ্ছে? ব্যাংকগুলো একত্রীকরণের ক্ষেত্রে পদ্মা ব্যাংক, এক্সিম ব্যাংক, বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক এরা সবাই নিজেদের অবস্থার উন্নতির জন্য নিজে থেকেই হচ্ছে একীভূতকরণ হতে চাচ্ছে সবলতার জন্য। তারা আজকে এটার কোনো মেকানিজমই দেখাই যান নাই যে ব্যাংকের প্রতি তাদের অনীহা। স্পিকার, লক্ষ্য করেন তারা বলছেন খেলাপি ঋণের যারা আছেন তারা সুবিধা পাবে। কিভাবে সুবিধা পাচ্ছে? আমরা দেখেন একটা দুর্বল ব্যাংকে যারা খেলাপি ঋণ করছে ওই ব্যক্তিগুলো অনেক বেশি শক্তিশালী। যখন ব্যাংকটা দেউলিয়া হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু ওই ব্যক্তিদের কোনো ট্রেস পাচ্ছেন না। কিন্তু ওই দুর্বল ব্যাংক যখন সবল ব্যাংকের সাথে একীভূতকরণ হচ্ছে তখন ওই ব্যক্তিদের শনাক্তকরণের মাধ্যমে আমরা খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে যাচ্ছে। স্পিকার, তাই আজকে অপোজিশন ব্যাংক খেলাপি ঋণ নিয়ে যা কিছু বলে আজকে সংসদে টিকেই না। দ্বিতীয় কথা স্পিকার, তারা বললেন উচ্চ পদস্থ কর্মকর্তাদের আমরা আবার সুযোগ দিচ্ছি হানিমুন পিরিয়ড কাটিয়ে এসে আবার জবে থাকার জন্য। স্পিকার, এখানে একটা মিথ্যা কথা আছে। প্রথমত ওই ব্যক্তিগুলোকে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে দুর্নীতি কতটুকু করেছে আইনি পদক্ষেপে আইনের আওতার মাধ্যমে রাখার মধ্যে তাদের হচ্ছে কাউন্সিলিং এর মধ্যে রাখছে। স্পিকার, আজকে তারা বলছে যে আপনারা ঋণ খেলাপিদের শনাক্ত করুন। ভাই, আমরা তো দুর্বল থেকে সবল হয়ে খেলাপি ঋণের তালিকা প্রকাশ করছি, শনাক্ত করে শাস্তির আওতাভুক্ত করছি। এর থেকে আর কি চান আপনারা? আপনাদের সামনে তো এই চিত্র দেখাই গেলাম। স্পিকার বলছেন জনগণের আস্থার জায়গা থাকবে না। আপনি ঠিক যখন দুর্বল ব্যাংকগুলো থেকে দেউলিয়া হয়ে যাবে জনগণ তখন সবল ব্যাংকগুলোতে টাকা রাখবে না। এই জায়গা থেকে আমরা মনে করি ব্যাংকগুলোকে সবল করার ফলে জনগণের আস্থা আমরা ফেরাচ্ছি। ব্যাংক একীভূতকরণের ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, অর্থনীতির যে মূল থিম বিনিময়, উৎপাদন এবং ভোগ সেই জায়গাটা টিকে থাকছে। তাই ব্যাংকের অস্তিত্ব টিকিয়ে রাখার মাধ্যমে আমরা অর্থনৈতিক সুফল বয়ে আনছি। তাই আজকে সংসদে প্রস্তাবটি যেন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা আফরিন মারিয়াকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। ব্যাংক একীভূতকরণ অর্থনীতির সুফল বয়ে আনবে কিনা আমরা এই বিষয় নিয়ে আজকে ছায়া সংসদে বক্তাদের বক্তব্য শুনলাম এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠান, দুটি সেরা কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের কলেজ আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং তেজ কলেজের বিতার্কিকরা। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় যেটি আমার কাছে দুঃখ হয় সেটি হচ্ছে ব্যাংক জালিয়াতি, ঋণ খেলাপি, অর্থ পাচার বাংলাদেশের আর্থিক খাতের বড় একটা কালো দাগ। এই কালো দাগটা এমনভাবে ক্যান্সারের রূপ ধারণ করেছে, এই ক্যান্সার থেকে কিন্তু আমরা বেরিয়ে যেতে পারছি না। সারা পৃথিবীতে ক্যান্সারের ওষুধ আবিষ্কৃত হলো, বাংলাদেশে যে অর্থ পাচার, ঋণ খেলাপি, ঋণ জালিয়াতি, এই ক্যান্সারের ওষুধ কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনোভাবে আবিষ্কার করতে পারি না। তাই আমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে ব্যাংকের টাকা মেরে কোন ব্যক্তিরা, কারা, কোন প্রতিষ্ঠান অত্যন্ত আরামে আয়েসে দেশে বিদেশে স্থাবর অস্থাবর করে ব্যবসা বাণিজ্য করে তারা তাদের যে বিলাসবহুল জীবন যাপন করেছে সেদিকে কিন্তু আমাদেরকে সবাইকে নজর দিতে হবে। তা না হলে কিন্তু আজকে আমরা এই যে দুর্বল ব্যাংককে সবল ব্যাংক করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের আর্থিক খাতের শৃঙ্খলায় ফিরিয়ে আনবার যে চেষ্টা করছি সেই চেষ্টাটা কিন্তু ব্যাহত হতে পারে। তবে আমরা যে প্রক্রিয়ায় সরকার আগানোর চেষ্টা করছে সেটিকে আসলে বুঝবার জন্য আসলে যে ব্যাংক একত্রীকরণ প্রক্রিয়া আমাদের সুফল বয়ে আনবে কিনা, আমরা আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো কিনা, এটা দেখবার জন্য আমাদেরকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের যে আর্থিক খাতের অস্থিরতা, এর দায় কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই এড়াতে পারে না। এই দায়ের জন্য কিন্তু আমরা এই সরকার সেই সরকারের কথা বলছি না, প্রত্যেকটি সরকারের আমলেই কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক নানা রকমভাবে নীতিগত ভুল সিদ্ধান্ত নিয়েছে, নানা রকম আইনি সুবিধা দিয়ে গ্রাহকদেরকে ক্ষতিগ্রস্ত করে আমরা দেখেছি ব্যাংকগুলোকে পারিবারিক ব্যাংক হিসেবে তারা রূপান্তরিত করেছে। আমরা দেখেছি একের পর এক ব্যাংক মালিকদেরকে সুবিধা প্রদান করে এই ব্যাংকের যারা গ্রাহক, ব্যাংকের যারা আমানতকারী তাদেরকে একটা ভার্নালেবল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে নীতিগত যে একটা ত্রুটি, সে ত্রুটি কিন্তু এই ব্যাংকগুলোকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছে। সুশাসন এবং জবাবদিহিতার যে ঘাটতি রয়েছে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানে, আমাদের ব্যাংকগুলোতে, সেটি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা প্রমাণ দেখতে পাই। এবং এই যে সুশাসন এবং আমরা আমাদের যে এই বিচারহীনতার যে সংস্কৃতি সেটি যদি আমরা দূর করতে না পারি তাহলে এই যে ব্যাংকগুলো, আর্থিক খাতগুলো যে খাদের কিনারে চলে যাচ্ছে সেই খাদের কিনার থেকে কিন্তু টেনে তুলবার জন্য আমাদেরকে রাজনৈতিক সদিচ্ছা এখন সবচেয়ে বেশি জোরদার করতে হবে। আমরা ব্যাংক একত্রীকরণ করব, আমরা ঋণ খেলাপিদের শাস্তি দিব, আমরা জাতীয় সংসদে তাদের নাম প্রকাশ করব, আমরা তাদেরকে জেল দিব না বিদেশ থেকে ধরে নিয়ে আসবো, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা সেখানে সবচেয়ে জরুরি। আমরা কিভাবে আমাদের আর্থিক খাতের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে গ্রাহকদেরকে স্বাচ্ছন্দ্যে
তাদের টাকা বালিশের ভিতরে না রেখে, মাটির নিচে না রেখে, ঘরের সন্ধিকে লুকিয়ে না রেখে তারা ব্যাংকে রাখবে। যে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে দেখতে পাচ্ছি যেসব ব্যাংকগুলো লুট করে নিয়ে গিয়েছে, শেষের ব্যাংকের যারা প্রতিষ্ঠাতা, যারা চেয়ারম্যান, তারা প্রত্যেকে একটা বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় আছে। আমি সরকারের কাছে অনুরোধ করতে চাই, বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ করতে চাই, এই ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার ফাঁকে কোনো রকমভাবে কোনো ব্যাংকে যারা দুর্বল করে অর্থ লুট করেছে, যারা অর্থ লুট করে দেশে বিদেশে বাড়ি গাড়ি করেছে, যারা এই ঋণ জালিয়াতি করেছে, তাদেরকে কোনোভাবে যাতে ছাড় দেবার সুযোগ করে না দেওয়া হয়। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া যাতে এই ঋণ খেলাপিদেরকে কোনোভাবে, ঋণ জালিয়াতিদেরকে কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ তৈরি করে না দেয়, সেদিকে আমি সরকার এবং বাংলাদেশ ব্যাংকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এবং একই সাথে যারা এই ব্যাংকগুলোকে এই দুর্বল করেছে, বারবার দুর্বলের পর দুর্বল করেছে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের নাম পরিবর্তন করেছে, আবার সেখান থেকে টাকা নিয়ে খেয়ে ফেলেছে, তাদেরকে দৃশ্যমান শাস্তির আওতায় এনে যদি আমরা জনগণের সামনে আমরা প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা আর্থিক খাতে, ব্যাংকিং খাতের একটা যে আস্থা, সে আস্থাটা আমরা ফিরে আসবে। আমরা ঋণ খেলাপিদের বলে থাকি, আজকে বিতারিকরা বলেছেন, আজকে আমরা ঋণ খেলাপিদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আমরা তাদের যে নাগরিক যে সুবিধা, ঋণ খেলাপি, ঋণ চালিয়েদেরকে সেই নাগরিক সুবিধা থেকে তাদেরকে আমরা কমিয়ে নিয়ে আসতে হবে। আমরা দেশে বিদেশে দেখেছি যারা ঋণ খেলাপি করেছে, যে অর্থ জালিয়াতি করেছে, সে কোথাও কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারে না, সে কোথাও পেট্রোল পাম্পে পেট্রোল নিতে পারে না, সে বাড়ি ভাড়া নিতে পারে না। আমরা মনে করি আজকে ঋণ খেলাপি যারা আজকে ঋণ জালিয়াতি করছে, ব্যাংকে দুর্বল করেছে, আর্থিক খাতকে লুটপাট করেছে, তাদেরকে আমাদেরকে সাধারণ মানুষকে ভয়েস রেজ করতে হবে, তাদেরকে আমাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। এবং সে কারণের জন্য আমি মনে করি তাদেরকে যাতে কোনোভাবে কোনো আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে। আমি একটা দুঃখের সাথে বলতে চাই, আজকে বললাম যে তাদেরকে সামাজিকভাবে বয়কট করবার জন্য, কিন্তু আমরা যদি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বলি, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর বলি, প্রত্যেকটা বিমানবন্দরে গেলে আমরা দেখতে পাই যে ভিআইপি লাউঞ্জ দিয়ে কারা যাচ্ছে, যারা অর্থ কেলেঙ্কারি, ঋণ কেলেঙ্কারি করেছেন, যাদের সেই ভিআইপি লাউঞ্জ ব্যবহার করবার জন্য সে ধরনের কোনো অধিকার নাই, সেই ব্যক্তিদের মধ্যে প্রচুর ব্যক্তি রয়েছেন যারা আজকে বিদেশে ভ্রমণ করে সেই এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ দিয়ে। তারা দেখা যাচ্ছে যে লঞ্চ ঘাটে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, তারা ফেরিঘাটে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, তারা ট্রেন টিকেটে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। কেন এটা হবে? কি কারণের জন্য আজকে এই ঋণ খেলাপি, কর খেলাপি, আজকে অর্থ লুণ্ঠনকারীদেরকে ভিআইপি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে ঢাকা এয়ারপোর্ট বলি, অন্য অন্য জায়গার মধ্যে বলি, তাদেরকে বুক উঁচিয়ে আজকে তারা হাঁটবে। আজকে আমার কৃষক সামান্য ঋণের জন্য জেল খাটছে, আজকে শত শত হাজার হাজার কোটি কোটি টাকা যারা লুট করেছে, তারা বুক ফুলিয়ে তারা দেখা যাচ্ছে তারা জাতীয় সংসদও কেউ যাচ্ছে, তারা বুক বুলিয়ে তারা সরকারের সাথে, বিরোধী দলের সাথে, সকলের সাথে তারা সুসম্পর্ক রেখে তারা কিন্তু সামাজিক মর্যাদা বৃদ্ধি করছে, যেখানে আমরা বলছি তাদেরকে সামাজিকভাবে বয়কট করার জন্য আমরা অনুরোধ করছি। আজকে আমরা একটা বিষয় দেখেছি, গতকালকে আমরা গণমাধ্যমে দেখেছি, বাংলাদেশের 532 জন নাগরিকের দুবাইতে সেখানে বাড়ি গাড়ি এবং অঢেল সম্পদের হিসাব পাওয়া গিয়েছে। আমি বলতে চাই গত বছর যা ছিল তার চেয়ে থেকে তার পরিমাণ বেড়েছে, যদিও সেখানে বলা হচ্ছে কমপক্ষে 532 জন নাগরিকের দুবাইতে তাদের বাড়ি গাড়ি সম্পদ খবর পাওয়া গিয়েছে। আমি মনে করি এই সংখ্যা হয়তো আরও বেশি হবে। এখন শুধুমাত্র দুবাইতে নয়, আমরা ইউরোপ বলি, আমেরিকা বলি, কানাডা বলি, অস্ট্রেলিয়া বলি, সিঙ্গাপুর বলি, মালয়েশিয়া বলি, প্রায় দেশেই কিন্তু বাংলাদেশের এই আর্থিক দুষ্কৃতিকারীরা দেশ থেকে অর্থ লুণ্ঠন করে, দেশের টাকা বিদেশে পাচার করে তারা সেখানে আরামে আয়েসে জীবন যাপন করছে। সুতরাং দুবাই বলি, সিঙ্গাপুর বলি, মালয়েশিয়া বলি, অস্ট্রেলিয়া বলি, কানাডা বলি, ইউরোপ বলি, আমেরিকা বলি, যে যে দেশে আমাদের এই অর্থ লুণ্ঠনকারীরা বিদেশে অর্থ পাচার করেছে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের সে অর্থ ফিরিয়ে এনে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবার জন্য আমি আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা আহ্বান করছি। আজকে ব্যাংক খাত কিন্তু একটা তছনছ অবস্থার মধ্যে হয়ে যাচ্ছে। রাজনৈতিক বিবেচনায় যেসব ব্যাংকগুলোকে অনুমোদন দেওয়া হয়েছিল, আমি মনে করি তার প্রত্যেকটি ব্যাংকই এখন দুর্বল ব্যাংকের অবস্থানে পরিণত হয়েছে। তাদের যে মালিকরা সে ব্যাংক থেকে টাকা অর্থ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছে। আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে বক্তব্য পালা আপনারা শুনেন, আপনারা জানেন, যারা সবসময় এই আর্থিক খাত নিয়ে বিশ্লেষণ করেন, কথা বলেন, আমাদেরকে জানান, আমাদেরকে শোনান, তিনি হচ্ছেন আজকের সম্মানিত প্রধান অতিথি ডক্টর ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক সিপিডি। আমি এবার আহ্বান করছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি ডক্টর ফাহমিদা খাতুনকে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য। বিশেষ কিছু যোগ করার নাই, তবুও দু একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে দেখেন, ব্যাংকিং খাত হচ্ছে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। এটা আমাদের শরীরে যেমন রক্ত প্রবাহের জন্য ভেইনগুলো কাজ করে, অর্থনীতিরও একটা তাদের অর্থনীতির জন্য একটা রক্ত প্রবাহের মতোই কাজ করে। এবং আমরা আমাদের যখন স্বাধীনতা হলো 1972 সালে, যখন আমাদের অর্থনীতি অনেকটা ভঙ্গুর ছিল, পুরোপুরি ভঙ্গুর ছিল, অর্থনীতিতে কোনো ধরনের বৈচিত্র্য ছিল না, অবকাঠামো ছিল না,
আর্থিক খাত দুর্বল ছিল। তারপরে সেখান থেকে আস্তে আস্তে কিন্তু আমরা যে এগোচ্ছিলাম, এবং বাংলাদেশে তখন শুরুর দিকে তো বাংলাদেশে উদ্যোক্তা শ্রেণী ছিল না, পাকিস্তানের 22 পরিবারই তারা ছিল উদ্যোক্তা। তো বাংলাদেশে তারপরে আস্তে আস্তে কীভাবে যে উদ্যোক্তা শ্রেণী তৈরি হলো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংকিং খাতের একটা ভূমিকা ছিল, সেটা কিন্তু আমাদের অস্বীকার করার কোনো কারণ নাই। এবং এই গুটি কয়েক ব্যাংক, এবং বেশিরভাগই প্রথম দিকে ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন, তারাই কিন্তু এই উদ্যোক্তা শ্রেণীকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে গড়ে তুলেছেন, এবং আমরা আস্তে আস্তে ব্যক্তি খাতের একটা প্রসার দেখতে পেরেছি। তারপরে যখন আমাদের অর্থনীতি একটা কেন্দ্রীভূত অর্থনীতি থেকে বাজার ভিত্তিক অর্থনীতির দিকে গেল, তখন সেখানে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পাশাপাশি আমরা ব্যক্তি খাতের বিভিন্ন ব্যাংকও দেখতে পেলাম। এবং এই গত 5 দশকে ব্যাংকিং খাতের তো একটা প্রসার হয়েছে, বিশাল প্রসার হয়েছে। যেমন আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে, অর্থনীতির আকার বেড়েছে, $450 বিলিয়ন একটা আমাদের অর্থনীতি এখন। তার মধ্যে এই ব্যাংকিং খাতের অবদানটা অনেক গুরুত্বপূর্ণ। এবং ব্যাংকিং খাতটা যে আমাদের যে আর্থিক খাত, ব্যাংকিং খাত তো আর্থিক খাতের একটা অংশ, তো এই আর্থিক খাতের প্রায় 90% কিন্তু ব্যাংকিং খাত নির্ভর। তো সেখানে আমরা দেখছি যে একদিকে ব্যাংকের সংখ্যা, ব্যাংকের সম্পদ, ব্যাংকের ব্রাঞ্চ, শাখা, এইগুলো, এবং ব্যাংক যে ঋণ দেয় সেগুলো, ব্যাংকের আমানতকারী, প্রত্যেকটাতেই কিন্তু এটার প্রসার ঘটেছে, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি যেটা হয়েছে যে আজকে এসে আমরা এই যে বিতর্ক বিষয়টাও নির্বাচন করলাম, এটার কেন করলাম, যে ব্যাংকিং খাতটা এমন একটা দুর্বলতর জায়গায় পৌঁছেছে যে এখন আর আমাদের ব্যাংকিং খাত আমাদের যে অর্থনৈতিক অগ্রযাত্রা সেইটাকে সাপোর্ট দেওয়ার জন্য ভালো অবস্থায় নেই, সেটাকে সাপোর্ট দেওয়ার মতো যোগ্যতা সেটা হারিয়ে ফেলেছে, শক্তিটা হারিয়ে ফেলেছে, শক্তির জায়গাটায় আমরা একেবারেই দুর্বল হয়ে পড়েছি। এখানে বক্তারা বলেছেন যে ব্যাংকিং খাতের কি অবস্থা। একটা গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে যে নন পারফর্মিং লোন, অর্থাৎ খেলাপি ঋণ। এবং এই খেলাপি ঋণটা কেন হয়েছে সেটাও অনেকের বক্তব্যে, এবং জনাব হাসান চৌধুরী উনার বক্তব্যে এসেছে যে এই যে ব্যাংকিং খাতে সুশাসনের অভাব, ল্যাক অফ কর্পোরেট গভর্নেন্স, এবং এটা কেন হলো ওটারও কারণটা আমরা জানতে পেরেছি যে সামগ্রিকভাবে যে রাজনৈতিক প্রভাব, এবং তার ফলে ব্যাংকিং খাতকে দেখভাল করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক, সেটি কিন্তু তার স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছে, এবং যে সিদ্ধান্তগুলি নেওয়া হয় সেগুলো বাইরে থেকে নেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়। আমাদের কেন্দ্রীয় ব্যাংক কাজ করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল আছে 2003 সালে, যেখানে তাকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সেটা তারা এক্সারসাইজ করতে পারছে না। কারণ এই ব্যাংকিং খাতটা প্রসার যে ঘটেছে, ব্যাংকের যে শাখা প্রশাখা হয়েছে, ব্যাংকের নতুন নতুন ব্যাংক হয়েছে, সেখানে আপনি যদি দেখেন ব্যাংকগুলো কারা পেয়েছে, সেই ব্যাংকগুলো সবগুলোই কি যাচাই বাছাই করে দেওয়া হয়েছে কিনা, এবং আজকে যে 61টি ব্যাংক, সেটা কি বাংলাদেশের অর্থনীতির জন্য এতগুলি ব্যাংকের প্রয়োজন আছে? আমরা শুনতে পেয়েছি যে ব্যাংকগুলো আসলে অনেকগুলোই তাদের রাজনৈতিক একটা প্রভাবের কারণেই অনেকগুলো লাইসেন্স পেয়েছে। এখানে অর্থনৈতিক যুক্তিযুক্ততা, ফিজিবিলিটি, সেগুলোর ধার ধারেননি তারা। বর্তমান অবস্থায় আসলে ব্যাংকিং খাতকে আমরা যেদিকে নিয়ে যাচ্ছি সেখানে কোনো আশার আলো নাই, এবং এটা যদি চলতে থাকে তাহলে আমাদের অর্থনীতির বিভিন্ন খাতে এটার প্রভাব পড়বে। যে অর্থনীতির যে সামষ্টিক স্থিতিশীলতা, সেটা তো বিনষ্ট হয়ে গেছে, ভঙ্গুর হয়ে গিয়েছে, এবং সেই ভঙ্গুর হওয়ার একটা অন্যতম যে উৎস যে কেন্দ্রীয় ব্যাংক কিংবা ব্যাংকিং খাত, সেই ব্যাংকিং খাতের স্বাস্থ্যটাও ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু সেটার প্রভাব আমরা সামষ্টিক অর্থনীতিতে দেখছি। ধন্যবাদ বিশিষ্ট অর্থনীতিবিদ, সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনকে। অনানুষ্ঠানিকভাবে জয়ের মালা দুপক্ষকে দিতে চাই, তবে যেহেতু একটু খেলা, এই খেলার মধ্যে জয় থাকবে, পরাজয় থাকবে,
এবং সেই জয় পরাজয়ের কারণের জন্যই আমি আজকের এই ছায়া সংসদের ফলাফলের দিকে যাচ্ছি। সম্মানিত বিচারকদের যে রায় তা আমাদের হাতে এসেছে, তবে আমরা একটা হা না ভোট নিয়ে নিব এবং হা না ভোটের পরপরই আমরা আপনাদের ফলাফল ঘোষণা করব। আজকে যে প্রস্তাবটি, সে প্রস্তাবটি হচ্ছে ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে নিয়ে আসবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন, এবং যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। ব্যাংক একীভূতকরণ নিয়ে অর্থনীতির সুফল বয়ে আনবে কিনা পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার বিরোধী দল তেজগাঁও কলেজকে বিজয় বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল তেজগাঁও কলেজকে। তবে ভীষণভাবে অভিনন্দন জানাতে চাই বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে, বিশেষ করে তার দলনেতা আফরিন তার যথেষ্ট চেষ্টা এবং উদ্যোগ নিয়ে বেশ ভালো বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে। আমরা বদরুন্নেসা সরকারি কলেজের জন্য সবাই জোরে আবারটা তালি দিতে চাই। শুভ দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে পাবলিক পার্লামেন্ট শিরোনামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী ছায়া পার্লামেন্ট, আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানে শেষ করছি।